প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। মারুফ রানী। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সরকারের আয়ের প্রধান উৎস রাজস্ব খাত নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব ডক্টর আহসান মনসুর। স্বাগত আপনাদের দুজনকেই। শুরুতে আমি জনাব আব্দুল মজিদ আপনার কাছে আসতে চাই যে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় পরিস্থিতি খুব বেশি ভালো নয়। এর কারণ আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি বিষয়টা দেখি, যদি প্রথমে দেখি যে আমার টার্গেটের কত পার্সেন্ট, তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এটা ঠিক টার্গেটের থেকে প্রায় ৬,০০০ কোটি টাকার মতো আমার শর্টফল মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যদি আমি ইয়ার টু ইয়ার দেখি গ্রোথ, সেক্ষেত্রেও প্রায় দেখা যাচ্ছে যে ৯%-এর মতো হচ্ছে। তো প্রথম হচ্ছে যে টার্গেটটা এটা তো সবাই জানে যে এবছরের টার্গেটটা আসলে অত্যন্ত বেশি, ১,৭৬,০০০ কোটি টাকা। সেইটার থেকে ৪ ভাগ করলে ১ ভাগে যেটা পড়ে সেইটার সাথে হিসাব কষাতে এটা তো বাড়ছে। তবে হ্যাঁ, এটা টার্গেট যেহেতু বেশি আছে এবং অর্জন কম, সুতরাং এই ডিগ্রি অফ ডিসপারশন অর্থাৎ বেশি মনে হচ্ছে। টার্গেটটা যদি আরেকটু থাকতো হয়তো এটার পরিস্থিতি আর হতো। আর তবে দেখার বিষয় মেন হচ্ছে ইয়ার টু ইয়ার যেটা গ্রোথের যে বিষয়টি, সেটি হচ্ছে যেখানে এবার টার্গেট ধরা হচ্ছে 30%-এর মতো গ্রোথ হতে হবে বা হবে, সেখানে মাত্র 9%। এমনকি ন্যাশনাল গ্রোথও রিসেন্ট টাইমেও 12, 11, 12, 13 গত অর্থ বছরে বা তার আগের অর্থ বছরে সেটার থেকেও এটা নিচে আর কি, অর্থাৎ 9%-এর মতো। এবং এই ফিগার স্বাভাবিকভাবে একটা প্রথম প্রান্তিকের ফিগারের ভিতরে অনেকগুলো ইফ বাট এগুলো থাকে, যেমন অনেকে অ্যাডভান্স দিয়ে থাকে, সেগুলো একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। প্রথম প্রান্তিকে কি কিছুটা কম হয়, গতিটা কি কিছু কম হয়? থাকে, কারণ কিছুটা অ্যাডজাস্ট হয়, কিছুটা প্রথম কেবল শুরু হচ্ছে, অনেকের হিসাব কিতাবের বিষয় আছে। কিন্তু তারপরেও মর্নিং শোজ দ্য ডে যেভাবে বোঝায় আর কি, তাতে বোঝা যাবে যে মানে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট সামনের দিনগুলোতে। এবং এর কারণ অনুসন্ধান করা বা জানা দরকার যে কেন এই পারফরমেন্সটা এত কম। কারণ সম্পর্কে আমরা আসবো, একটু পরে আসবো। তার আগে আমি জনাব আহসান মনসুর আপনার কাছে জানতে চাই যে এই পারফরমেন্স আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আরো ভালো হওয়ার উচিত ছিল কিনা? বেশ কিছু সংস্কার তো হয়েছে। হ্যাঁ, না, এক নম্বর হচ্ছে এখনো বাংলাদেশের কর ব্যবস্থাপনায় বড় কোনো সংস্কার এখন পর্যন্ত হয় নাই, বিশেষ করে গত 2 বছরে হয় নাই। কাজে এটা যেটা হচ্ছে গতানুগতিক কর পদ্ধতিতেই কর আদায় হচ্ছে এবং সেটাও আগামীতেও চলবে কিছুদিন, কারণ সংস্কার কার্যক্রমের শুরু হলেও সেটা শেষ হওয়া এবং সেটা থেকে ফল পেতে কিন্তু কয়েকটা বছর লেগে যায়। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, বাংলাদেশেও সেটা লাগবে। এখন যেটা বিষয়টা হচ্ছে যে সবার মনে যেটা প্রশ্ন, যেটা এই কম কেন হলো, এটা একটা বড় প্রশ্ন। এখানে আমাদেরকে অনেকগুলো জিনিস দেখতে হবে। আমরা অর্থনীতিবিদ হিসাবে যেটা মনে করি যে রেভিনিউটা কিন্তু, পার্টিকুলার রেভিনিউ যে গ্রোথটা, সেটার সাথে কিন্তু সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমটা খুব বড়ভাবে জড়িত। একটা হচ্ছে আভ্যন্তরীণ কার্যক্রম, আর একটা হচ্ছে বিদেশে থেকে যেসব পণ্য আসে তাদের মূল্যের কী ধরনের হরফের হচ্ছে। তা আমরা যেটা দেখি, 1 নম্বর, বিদেশের থেকে যেসব ইম্পোর্ট স্টেজে যে রেভিনিউটা কালেকশন হয় সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি এবং ইম্পোর্ট স্টেজে কাস্টমস ডিউটি। এগুলো হচ্ছে আমদানি নির্ভর। এখানে কিন্তু সর্বস্তরের প্রোডাক্টেরই কিন্তু দাম কমে গেছে, সেটা চালের দাম হোক বা অন্যান্য কনজিউমেবল যেটা হাই ট্যাক্স কনজিউমেবল গুডস সেগুলো, বা অটোমোবাইল এবং এগুলো সব কিছুর দামই কিন্তু সব কিছুর দাম কমে গেছে। ফলে এখানে একটা নিম্নমুখী চাপ আছে, যেটাকে অস্বীকার করা যাবে না, যেটা যে কোনো প্রশাসনই হোক না কেন তাকে এটা ফেস করতে হবে এবং এটা কিন্তু মেনে নিতে হবে, আমি মনে করি বাস্তবতা। 2 নম্বর হচ্ছে আভ্যন্তরীণ খাতের দিকেও যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু আমরা সেরকম বড় কোনো কর্মচাঞ্চল্য দেখছি না। সত্যি কথা বলতে বড় রকমের কোনো প্রজেক্টও দেখছি না, বড়ভাবে যেটা কর্মযোগ শুরু হওয়া সেটাও দেখছি না। 2 নম্বর হচ্ছে যে আমাদের রপ্তানি খাতের কথাই যদি ধরি, সেখানেও কিন্তু আমরা এক ধরনের স্লোত গতি দেখছি। আমদানির ক্ষেত্রে স্লোত গতি দেখছি। ক্রেডিট এক্সপ্যানশনের দিক থেকে যদি দেখি, সেখানে স্লোত গতি দেখছি। কাজে রেভিনিউয়ের স্লোত গতি দেখছি। এটা তো আউট অফ লাইন কিছু না,
এটা কিন্তু সামগ্রিক যেসব ইন্ডিকেটর আমরা দেখি তার সাথে তাল মিলিয়ে এই রেভিনিউ পারফরমেন্সটা কিন্তু আউট অফ লাইন না, বরং যদি হঠাৎ করে আমি দেখতাম যে এখানে 25% গ্রোথ হয়েছে বা 30%, সেটা হচ্ছে আউটলায়ার। বাকিগুলোও কিন্তু সবগুলোই কিন্তু কমে আছে। এখন ক্রেডিট ডেটাই দেখেন, এটাও কিন্তু সিঙ্গল ডিজিট আছে বর্তমানে, গ্রোথটা খুবই কম, যেটা আরও বেশি হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের টার্গেট আরও অনেক বেশি। আমাদের সর্বস্তরে মূল্যের পরিস্থিতি কিন্তু বাজারে কিন্তু দেখেন একটু নিম্নমুখী সব কিছুতেও। শুধুমাত্র যেটা নন ট্রেডেবল এবং নন ট্যাক্সেবল সেগুলো একটু উপর উচ্চমুখী আছে, সেটা হচ্ছে রিক্সা ভাড়া আছে, তারপরে বাড়ি ভাড়াটা আছে, এগুলো কিন্তু একটু উচ্চমুখী আছে। কিন্তু তাছাড়া বেশিরভাগ পণ্যের প্রোডাক্ট বেস যেগুলো, সেগুলোর দাম নিম্নমুখী, দেশীয় প্রোডাক্টও, কারণ কাঁচামালগুলোর দামও তো কমে গেছে, কমে এসছে। ফলে ন্যাচারালি কম্পিটিশনে দে হ্যাভ টু পাস ইট অন। ভোজ্য তেলের দাম কমে গেছে, চিনির দাম কমে গেছে, বিস্কিটের দাম কমে গেছে, চালের দাম তো নিয়ে কৃষকের মাথায় হাত। কাজে এইগুলো খুব, এইটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার প্রেক্ষাপটে এই 9.5% বা 10%-এর কাছাকাছি যেটা আমরা দেখছি, এটা সেরকম মানে অভিন্ন কিছু নয়, এইভাবে আমি একটু দেখতে চাই। তো স্যার, তাহলে কি স্যার টার্গেটটা ফিক্সড করার ক্ষেত্রে কি সরকারের কোনো ইয়ে ছিল, মানে দুর্বলতা ছিল? দেখুন, বাংলাদেশে একটা জিনিস যেটা প্রত্যেকটা বাজেটেই আমরা দেখে আসছি, সেটা হচ্ছে যে টার্গেটটা একটু ওভার অ্যাম্বিশাস করে ফেলে। ওভার অ্যাম্বিশাস এই জন্য নয়, কারণ আমাদের তো রেভিনিউর দরকার আছে, সেদিক থেকে না, রেভিনিউয়ের চাপ সৃষ্টি করতে হবে সেটাও ঠিক আছে, এবং সেই কারণেই করা হয় অনেকটা। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা, আমাদের যে কর কাঠামোর বাস্তবতা, যে দুর্বলতাগুলো আছে, আমাদের যে কর প্রশাসনের যে পেপার নির্ভর কর প্রশাসন, সার্কেল নির্ভর কর প্রশাসন, যেখানে 1940 সালে ব্রিটিশরা যেভাবে কর প্রশাসন করেছে, আমরা 2015 সালে সেইভাবে কর প্রশাসন করছি। আমার ধারণা যে কোনোই পরিবর্তন হয় নাই বেসিক স্ট্রাকচারে। এই প্রশাসন দিয়ে কিন্তু ওই বড় রকমের যেটা প্রবৃদ্ধি, যেটা আমাদেরকে জাতীয় আয়ের 18 বা 20% নিয়ে যাবে, যে ট্যাক্স টু জিডিপি রেশিও, সেটা কিন্তু সম্ভব না। এবং সেটা আমরা চাই যেটা হোক, এই কারণেই এই পার্থক্যটা হচ্ছে। অর্থাৎ সরকার চাচ্ছে, সবাই চাচ্ছে যে কর রেশিওটা যেন অন্তত 1% বাড়ে এই বছর, এবং বাড়িয়ে ধরাতেই দেখা যায় যে সেই প্রবৃদ্ধিটা হয়ে যায় 30%-এর কাছাকাছি, এবং সেই 30% মিট করাটা এনবিআর এর এই বর্তমান কাঠামোতে হওয়াটা মুশকিল। আর তার উপর আছে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, যেটা আমি বললাম, এই বাস্তবতাটা অস্বীকার করা যাবে না। এই পরিস্থিতিতে প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে উঠলেও হয়তো আমাদেরকে কিছুটা, আমি বলবো, হার স্বীকার করে নিতে হবে যে রেভিনিউ একটু কম হবে। যেন আব্দুল মজিদ, আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে এই 6,000 কোটি টাকা একটা ঘাটতি আছে প্রথম প্রান্তিকে, তো এটাকে আরো মানে আরো গতি ফিরিয়ে আনতে আসলে কি করা যেতে পারে? না, যেমনটি ডক্টর মনসুর বললেন আর কি, যে বিদ্যমান যে প্রশাসনিক কাঠামো বা বিদ্যমান যে ব্যবস্থা, বিদ্যমান যে নীতি নিয়ম কানুন, তাতে দ্বিতীয় বা তৃতীয় প্রান্তিকে যে হয়তো কিছুটা বাড়তে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেমনটি তিনি বললেন এবং আমরা দেখছি, আমার অর্থনীতির যদি কর্মচাঞ্চল্য, অর্থনীতির কাজকর্ম সব কিছু যদি, অর্থাৎ করদাতা যদি আয় না হয় তাহলে তো আয়কর হবে না, আমদানি না হলে আমদানি শুল্ক আসবে না, বা ওই সাবসিডি, এসডি বা ইত্যাদি, প্লাস ভ্যাট হচ্ছে, আমার অর্থনীতিতে প্রচুর কেনাবেচা হতে হবে, এবং যা হচ্ছে সেটার থেকে আমার নেওয়ার ব্যাপারে যদি আমার কর্মপদ্ধতিগত যদি পরিবর্তন বা উন্নতি যদি না হয়, এবং সেটা খুব নাটকীয়ভাবে কিছু করার পদক্ষেপে যদি না যাওয়া যায়, তাহলে কিন্তু এই অগ্রগতিটা এরকমই থাকবে। কিছু করের আওতা বাড়ানো, এভাবে করে কি? এখন কথা তো তাই ছিল যে করদাতা যে যারা করের আওতায় নাই তাদেরকে করের আওতায় আনা, আর একটা হচ্ছে যে করের ক্ষেত্র বাড়ানো, আর যারা দিচ্ছেন বা যেখান থেকে নেওয়া হচ্ছে সেটাও যথাযথভাবে মনিটরিং করে নেওয়া। যেমন আমরা ভ্যাটের বাজারে চারিদিকে যেটা দেখছি, আসলে কি প্রকৃতপক্ষে ক্রেতা যে ভ্যাটটি দিচ্ছেন সেটি যথাযথভাবে হিসাব হয়ে সরকারের কাছে আসছে কিনা, এখানে দেখভালের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়ে গেছে, এবং সেইটা সেখানে মনোনিবেশের প্রয়োজন আছে। নতুন একটা খাত বা ক্ষেত্রকে যদি করের আওতায় আনতে হয়, তার জন্য গবেষণা, তার জন্য ডাটা, ফ্যাক্টস, ফিগার দেখা। আমি একবার ঘোষণা করলাম, করে আবার পিছিয়ে আসতে হবে, এইটা তো একটা কোনো ভালো পরিকল্পনার বিষয় হবে না। কারণ কথার কথা, আমি একটা খাতে হয়তো মনে করলাম যে 35 কোটি টাকা আসবে আমার এই নতুন মেজারমেন্টের থেকে,
কিন্তু আমি হয়তো ওইটার আমার হোমওয়ার্ক ঠিক মতন করা ছিল না বা হয়নি। এখন জারি করার পরপরই দেখা গেল যে এমন অবস্থার সৃষ্টি হলো যে আমি সেখান থেকে পিছিয়ে আসলাম, ওটা নেব না বললাম। তো তাহলে এই যে 35 কোটি টাকা আমি একটা এস্টিমেট ধরেছিলাম, এটার কি হবে? আমাকে তাহলে আরেকটা নতুন বা অন্য আরেকটা বিষয় নিয়ে আমার ওটা থেকে খুঁজতে হবে। সুতরাং আমি শুধু ঘোষণা করে তারপর সেটা ইমপ্লিমেন্ট করতে পারলাম না বা ইমপ্লিমেন্ট হলো না বা ইমপ্লিমেন্টেবল ডিসিশন যদি আমার ফিসক্যাল ডিসিশন যদি না থাকে, হিসেবে থাকছে, তো তাহলে তো ওটা ওইভাবেই থেকে যাচ্ছে। আর ডিমান্ড মানে অর্থাৎ চাহিদা অর্থাৎ খরচ বা ব্যয়ের বাজেট সেটা তো হয়তো ঠিকই চলে যাচ্ছে। তো ফলে আলটিমেটলি যেটা দেখা যাবে যে ওই যে ব্যাংক বরোইং বা সরকারের যে হবে সেটাই। সেটা স্যার আপনার কাছে কি মনে হয় স্যার, এই স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যেতে পারে? দেখুন, অনেকগুলো জায়গাতেই আমাদের এনফোর্সমেন্ট ঠিকমতো হয় নাই বা পলিসিগত ভুল আছে, এবং এখানে কিছু লবি কাজ করে, এটা অস্বীকার করার উপায় নেই। যেমন সিগারেটের কথাই ধরেন, সিগারেটে আমরা রিকমেন্ড করেছিলাম সরকারকে, এনবিআরকে, যে সিগারেটের বিরাট মূল্য পার্থক্য আছে। নিম্ন স্তরের যে সিগারেটগুলো সেগুলোর দাম হচ্ছে 1 টাকা 1 শলা বা 1.5 টাকা 1 শলা, আর উচ্চ স্তরের যে সিগারেটগুলো সেগুলোর দাম 12 টাকা 20 টাকা পর্যন্ত আছে এক এক শলায়। এই বিরাট পার্থক্য কিন্তু এর ফলে যেটা আছে, আর মধ্যম স্তরেরগুলো 8 টাকা 10 টাকা এরকম। মধ্যম স্তর থেকে সবাই নিম্ন স্তরে নেমে যাচ্ছে, যে কারণে 2006-07 সালে যেটা নিম্ন স্তরের যে শেয়ারটা ছিল সেটা সেক্ষেত্রে Total কম, revenue তে। সেটা হ্যাঁ টোটাল রেভিনিউ বিক্রয় 30% মতো, সেটা 2014-15-তে সেটা বেড়ে 63% হয়েছে। আমরা বললাম যে নিম্ন স্তরের সিগারেটের দামটা বাড়িয়ে দেওয়া হোক, কারণ তাহলে সিগারেটের কনসামশনটা কমবে। সিগারেটের বেলায় তো কোনো ইকুইটি বলে কিছু নাই। ইটস নট এ গুড থিং দ্যাট সরকার প্রমোট করবে যে ইউ স্মোক মোর বিকজ ইউ আর পুয়ার। আই হোপ দ্যাট ইজ নট গভর্নমেন্টস অবজেক্টিভ। কাজে এটা কোনো পলিসি আসে না যে গরিবের জন্য আমি সস্তায় সিগারেট দিব আর বড় লোকের জন্য দাম বাড়িয়ে সিগারেট দিব। দ্যাটস নো পলিসি, নো গুড পলিসি। কাজে কেন সিগারেটের দাম সস্তা রাখা হবে এবং কেন ট্যাক্স কম হবে? তা আমাদের রিকমেন্ডেশন ছিল যে নিম্ন স্তরের সিগারেটের দামটা বাড়িয়ে দেওয়া হোক, যাতে লোকে ডিসকারেজড হয়। তাহলে মধ্যম এবং উচ্চ আয়ের থেকে এই ডাউন ট্রেডিংটা কম হবে। প্রত্যেক ডাউন ট্রেডিংয়ে সরকার 1 শলাতে 5 থেকে 8 টাকা লস করে। এই বছর এই 3 মাসে এই রেশিও, এই পার্সেন্টেজ 63 থেকে 80% চলে গেছে। অর্থাৎ রেস্ট অফ দ্য সেগমেন্ট এখন শ্রাঙ্ক টু 20%, যেটা ছিল 70%। তো কীভাবে রেভিনিউ আদায় করবে সরকার? দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। এখানে লবি কাজ করছে। আমাদের দেশীয় যারা সস্তা সিগারেট বিক্রি করে তারা লবি করছে, তারা কোথার থেকে কলকাঠি নাড়াচ্ছে, যে কারণে এটা হচ্ছে। এটা আমরা জানি, সরকারও জানে, এনবিআরও জানে, কিন্তু এটা হচ্ছে, আমরা হতে দিচ্ছি। তাহলে কি আমরা কি রেভিনিউ চাই? আমরা কি জনস্বাস্থ্য চাই? নাকি আমরা স্যার এই স্টাডিতে আপনারা বাজেটের আগেই করেছিলেন এবং বাজেটের 63% ছিল তখন। করেছিলেন। এখন দুর্ভাগ্যের বিষয়, সেটা আমাদের রিকমেন্ডেশন ছিল এটাকে কমিয়ে নিয়ে এসে 50-এর দিকে নিয়ে যাওয়া, কিন্তু সেটা 80-র দিকে চলে গেছে নিম্ন স্তরেরটায়। কাজে এখানে তো কোনো রেভিনিউ আসবে না, সরকারের হিউজ লস হয়েছে। না হলেও পক্ষেও আমি মনে করি প্রত্যেক মাসে 400 কোটি টাকা করে লস হচ্ছে তাদের, স্যার আরেকটি বিষয় যে এই যে শুধু একটা খাতে আমি দিলাম। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বেশ কিছু মামলা ঝুলে আছে, এবং এইগুলাকে যদি একটু করা যায় আর কি, দ্রুত সলিউশনে আসা যায়, সেক্ষেত্রে তো আমার মনে হয় যে কিছু রাজস্ব এখানে এটা রুটিন ওয়ার্ক, আপনার কিছু পাওনা আছে, আপনি কিছু সেটেল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নতুন কি হচ্ছে? আমার পদ্ধতিগতভাবে আমি কোথার থেকে বেনিফিট বা ডিভিডেন্ড পাচ্ছি কিনা, আমার ফিসক্যাল নিউ মেজারে, ওটা তো হচ্ছে অতীতের টাকা পাওনা আছে, ঠিক আছে, একটা পদ্ধতিতে যাবে আর কি। কিন্তু এটা তো পাওনা টাকা পাবো সেটাই, কিন্তু আমার নতুন অর্জনটা কি? সেখানে তো আমার অধিকতর মনোনিবেশ এবং পলিসিগত বিষয়গুলো বারবার রিভিউ করা দরকার এবং দেখা দরকার। যেমনটি সিগারেটের প্রসঙ্গ নিয়ে উঠলো আর কি, এখানে তো যে টার্গেট ধরা হয়েছিল তার তো ধারে কাছে হবেই না, আর উল্টা মনে হবে যে লস হচ্ছে। তো এইগুলোকে নিবিষ্টভাবে দেখা পয়েন্ট করে এগুলোকে সলভ করতে হবে। করে দেখতে আর হবে। তারপরে আমি শুধু বাড়াতে চাই বললি তো বাড়বে না। যে অল্টারনেট ডিসপিউট রেজলিউশন, এডিআর যে প্রসেস, জনাব আহসান মনসুর, আপনি সংস্কারের কথা বলছিলেন যে কর ব্যবস্থায় কী ধরনের সংস্কার আসলে প্রয়োজন। আমরা তো কয়েক বছর ধরেই রাজস্বে খুব একটা প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি না। আপনার কি সাজেশন? দেখুন, আমাদের সংস্কার ছাড়া কোনো ব্যতিক্রম নাই। সংস্কারের মধ্যে যেমন এডিআর এর কথা আমরা একটু বলছিলাম, যে এডিআর দিয়েও কিন্তু
বেশ অনেক রাজস্ব প্রবৃদ্ধি সম্ভব। এই জন্য যে অ্যাটলিস্ট অনেকগুলো হাজার হাজার কোটি টাকা কিন্তু স্টাক হয়ে আছে কোর্ট সিস্টেমে, এবং এই জন্যই এডিআরটাকেও এক পার্ট অফ দ্য রিফর্মই করা হয়েছিল 2-3 বছর আগে। কিন্তু এখনও কিছু কিছু টেকনিক্যাল কারণে এটা এখনও ওই গতিশীলতা পায় নাই। এটা একটা দিক। আর যেটা আমি মনে করি যে যেমন ভ্যাটের ক্ষেত্রে যেটা সরকার করতে চলছে, অর্থাৎ নতুন প্রজেক্টও নিয়েছে এটাকে মডার্নাইজেশন করার জন্য, অর্থাৎ ফুললি অটোমেটেড পেমেন্টস অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড প্রসেসিং হবে। অর্থাৎ বর্তমানে অবস্থা কিটা দেখুন, কি করুণ অবস্থা। 7 লক্ষ ভ্যাট রেজিস্টার্ড পার্সন আছে, প্রকৃত করদাতা হচ্ছে 40,000-এর কম। এটা একটা অবিশ্বাস্য রকমের একটা তথ্য, যেটা বিশ্বাসযোগ্য না, কিন্তু এটাই সত্য। তো এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে, বর্তমান যে সিস্টেম, সার্কেল বেস সিস্টেম বা কমিশনার বেস সিস্টেম, এখানে একজন কর্মকর্তা সার্কেলে বসে তার যে অধীনে যে করদাতা আছে তাদের কিন্তু সম্পূর্ণ ভাগ্য সে নিয়ন্ত্রণ করে। সে যদি স্যাটিসফাইড না থাকে সে কিন্তু বিজনেসকে গুড়িয়ে দিতে পারে যদি চায়। অর্থাৎ একজনের হাতে এমন ক্ষমতা দেওয়া আছে যেটা সে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে পারে, সরকারের স্বার্থে সেটা যাবে না, এবং করদাতার স্বার্থেও সেটা যাবে না। এই সিস্টেমটা থেকে বের হয়ে আসতে হবে। দুনিয়া জোড়া ভালো কর ব্যবস্থা যেখানে আছে সেটা হচ্ছে ফাংশনাল লাইনে, অর্থাৎ এই যে কাজগুলো 7টা বা 8টা কি ফাংশনে থেকে ভাগ করে নেওয়া হয়, একজন লোকের হাতে থাকবে না, এক একটা চেইন অফ কমান্ড থাকবে। যেমন রেজিস্ট্রেশন একজন করবে, রিটার্ন কালেকশন এবং প্রসেসিংটা আরেকজন করবে, আরেক গ্রুপ করবে। তারপরে হচ্ছে যদি কমপ্লায়েন্সের ইস্যু থাকে, অর্থাৎ তার পুরোপুরি কর দেয় নাই বা কোনো রকমের সে রিটার্ন ফাইল করে না, এই কমপ্লায়েন্সের জন্য আরেকটা ফাংশন থাকবে, ডিপার্টমেন্ট থাকবে। তারপরে যদি প্রশ্ন আসে যে অডিটের ব্যাপারে, সেটা আরেকটা উইং থাকবে, আরেকটা ডিভিশন থাকবে। তারপরে প্রশ্ন উঠতে পারে যে তাদের নিয়ে যে মামলা মোকদ্দমা যেগুলো হবে সেগুলোকে ম্যানেজ করার জন্য লিগ্যাল ডিপার্টমেন্ট থাকবে। এই যে ফাংশনাল লাইনগুলো, এগুলো সব পৃথক পৃথক থাকে। এগুলো এখন একজন এক কর্মকর্তাই কিন্তু সবগুলোই হ্যান্ডেল করছে এখানে। কাজে তার হাতে সেই হচ্ছে বিধাতা, সে চাইলে পরে আমাকে যে কোনো জায়গায় আটকে দিতে পারে। কাজেই এই ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তা না হলে কর প্রশাসনের দুর্নীতি যাবে না, কর প্রশাসন থেকে হয়রানি যাবে না, কর প্রশাসনকে আমরা আধুনিকীকরণ করতে পারবো না। এখন আগামীতে আশা করি যে ভ্যাট সিস্টেমে যে আধুনিকীকরণের প্রক্রিয়াটা শুরু হচ্ছে এখন, সেটার মাধ্যমে করদাতা ঘরে বসে রেজিস্টার্ড হবে, ঘরে বসেই সে তার কর দিতে পারবে, ঘরে বসেই সে রিসিট পেয়ে যাবে। তার সাথে কর প্রশাসনের যেন সারা বছরেও যেন একবারও দেখা না হয়, বা 2 বছরেও 5 বছরেও যেন দেখা না হয়, সেই ব্যবস্থা করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রশাসন এবং করদাতার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে পারবো, কিন্তু তারা মনিটরড এভরিডে এভরি আওয়ার। এই ব্যবস্থা যদি আমরা আনতে পারি, আমাদের কিন্তু দুর্নীতি অনেকটাই কমে আসতে পারে। জি স্যার, আপনার কাছে কি মনে হয় স্যার, এই অটোমেটেড সিস্টেমটাকে ডেভেলপ করার ক্ষেত্রে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় আর কি? না, এটাই কিন্তু একটা বহুদিন ধরে একটা ইম্পারেটিভ হয়ে আছে আর কি। অর্থাৎ করদাতার সাথে কর আহরণকারীর দূরত্ব কমিয়ে আনতে হবে, এটা যেমন ঠিক, সেই দূরত্ব কমিয়ে আনারই একটা বড় পদ্ধতি হচ্ছে অটোমেশন। অর্থাৎ দেখা কম যত হবে তত ভালো। এখানে আমি ওনার কথা সূত্র ধরে একটু বলি আর কি। এটা আমাদের যে বহুদিন ধরে যে প্রশাসনিক ব্যবস্থা যেটা চলে এসছে, সেখান থেকে চট করে তো বেরিয়ে আসা যাবে না, তবে এটা চেষ্টা চলতে হবে। প্রথম সংস্কারটা যেমনটি উনি কিছুটা ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে পলিসি মেকার শুড নট বি দ্য ইমপ্লিমেন্টার। যে পলিসি তৈরি করবে সে পলিসিই তৈরি করবে, এবং ভালো করে নিরপেক্ষভাবে দেখে শুনে পলিসি তৈরি করবে। আর আরেকজন পৃথক আরেক ব্যক্তি সেইটা ইমপ্লিমেন্ট করবে, ওই পলিসি করা হচ্ছে কিনা। যেমনটি বললেন যে সেম ব্যক্তি সেই পলিসি তৈরি করছে, এবং পলিসি তৈরি করার সময় যদি দেখা যায় যে কিভাবে করলে ভালো হয়, সেইভাবে সে যদি পলিসি তৈরি করে এবং ইমপ্লিমেন্টেশনের সময় কি লিখলে এটা ঠিক হবে, এই ধরনের বিষয় যদি থাকে, তখন কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা আসলে কঠিন, বা ওই উপকারটা ঠিক সেইভাবে পাওয়া যায় না। যেমন একই ব্যক্তি যদি অ্যাকাউন্টস করে এবং সেই যদি আবার তার নিজের অডিট করে, সেটার যেমন এখন কি অডিট ডিপার্টমেন্ট এগুলো কি আলাদা না এখন? না, এখানে ওই সিস্টেমটাই এমন ভাবেই যে আমাদের সার্কেল সিস্টেম, তো আমাদের বিভিন্ন পদবীর লোকেরা আছে, তার কাছে ওই সব কাজগুলোই ওই সার্কেলের, হ্যাঁ ওই কাজগুলোই সবই তার, এবং এ করে আর কি। আর আমাদের ভ্যাট পলিসি উইং বা ইনকাম ট্যাক্সের যে পলিসি উইং, সেটা আসলে আলাদা করার কথাতে বা এতে আছে প্রয়াস, প্রচেষ্টা, প্রস্তাব নানানভাবে আছে, কিন্তু আসলে সেটা ঠিক বাস্তবায়নে আসলে দেরি হচ্ছে। এবং এটা হলেই এই যে ইনবিল্ট যে সমস্যাটা, সীমাবদ্ধতাটা, এটাই কিন্তু আসলে
বারবার এসে বাধা সৃষ্টি করছে। তো সুতরাং এই ইন্টারনেট মানে কি বলে অনলাইনিং সিস্টেম হলে নিজেই সব কিছু ঠিক করতে পারে, তার রেট থাকবে, ফর্মুলা থাকবে, সে দেবে, দিতে থাকবে এবং রিসিটও পাবে, অটোমেটিক জেনারেটেড রিসিট পাবে। তো সুতরাং তাহলে এখানে তার ওই ধরনের তাহলে স্যার এটা করা সম্ভব হচ্ছে না কেন? না, হচ্ছে না, ঠিক প্রক্রিয়াধীন না। আছে। এটাও ওই যে বললাম তো, উদ্দেশ্য এবং বিধি এর মধ্যে থাকতে হবে এবং সবকিছুর উপরে আমি মনে করি মাইন্ডসেটের ব্যাপারটি, যে আমি এরকম করতে চাচ্ছি কেন, এবং এটা যে আসলে আখেরে আমার এবং আমার সিস্টেমে যে উপকার হবে, এই বিষয়টা যতক্ষণ না হৃদয়ঙ্গম করা যাবে বা এটা সকলে মিলে সমন্বিতভাবে যাতে এই উপলব্ধিটা যতক্ষণ না আসবে, ততক্ষণ ওই যতই সিস্টেম করি কিন্তু সিস্টেমটা মনে হচ্ছে ওয়ার্ক করছে না। এখানেই নজরটা দিতে হবে। রাইট স্যার। জনাব আসিফ মনসুর, আপনার কাছে আরেকটি বিষয়ে আমি আসতে চাই যে রাজস্ব ঘাটতি আমরা প্রথম প্রান্তিক অনুযায়ী যেভাবে দেখছি, আপনিও যেই প্রজেকশন কথা বললেন, তো একটা বিশাল একটা ঘাটতির দিকেই যাচ্ছে। তো তাহলে সরকারের আয়ের যদি ঘাটতি হয় তাহলে ব্যয়ের ব্যবস্থাপনারও তো একটা ঝুঁকি, সেই ঝুঁকিটা আসলে কীরকম একটু ধারণা আমাদের দিতে পারবেন? না, ঝুঁকিটা বড় রকমেরই ঝুঁকি এবং সরকার এই নিয়ে একটু খুবই চিন্তিত, কারণ বেতন বৃদ্ধিটা কিন্তু ওই সব কারণেই অনেকটা ঝুলে আছে, দিতে যেয়েও সরকার দিতে পারছে না, কারণ তাদের অঙ্কের গরমিল হয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। আর দুই নম্বর হচ্ছে যে সরকার হাতে কিছু অস্ত্র তো সবসময় থাকে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট তারা কাট করবে, সেটা এই বছরও হতে বাধ্য। আমি মনে করি যে 10% 10,000 কোটি টাকা ওখান থেকে সরকার কাট করবে, আমার ধারণা। হয়তো ওটা 9 হবে বা 8 হবে বা 12 হবে বাস্তবে, ওই 10 ওখান থেকে আসবে। আর যেটা হচ্ছে যে তারা ওই অন্যান্য খাত থেকে 3-4 হাজার 5,000 কোটি টাকা শর্টফল করবে, আর কিছুটা ডেফিসিটটা হয়তো বৃদ্ধি পেতে পারে। কৃচ্ছ্রতা সাধনের কিছু পদক্ষেপে যেতে হবে। জি, তাহলে তো ঝুঁকি আছে সেই অর্থ। কারণ সামগ্রিকভাবে পরিস্থিতি যদি চেঞ্জ না হয়, 15 থেকে 20,000 কোটি টাকার মতো কিন্তু একটা শর্টফল হতে পারে যদি অর্থনৈতিক পরিস্থিতি চেঞ্জ না হয়, যদি প্রশাসনিকভাবে শক্তিশালীভাবে না এগোতে পারে, তাহলে বর্তমানে যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে কিন্তু বড় রকমের একটা শর্টফল হবে। সেটা স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকের মতো আমরা এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি, আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।